মাননীয়ার সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। গতকালই সবাইকে চমকে দিয়ে একদম নির্বাচন ঘোষণা হতে হতেই তার প্রিয়পাত্র রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে কোনো দরকার নেই আপনার নির্বাচনের কাজে যুক্ত হতে, আপনি যান অন্য কিছু কাজ করুন, নির্বাচনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও অনেকেই সেটা নিয়ে অনীহা প্রকাশ করছিলেন। আপনারা অনেকেই সেটা নিয়ে দেখলাম কমেন্ট করেছেন যে এই রাজীব কুমারকে সরিয়ে আর কী হবে, সে তো যা খেলার খেলে দিয়ে চলে গেছে। আর তার থেকেও বড় কথা, যেখানে আনা হয়েছে তিনি বা আর সেই কতটা কি করবেন, একটা নেতাকে ওই উপরের টপ বসকে চেঞ্জ করে কি আর কিছু হবে? এ তো পুরো সিস্টেমটাই একদম অন্যরকম ঘেঁটে হয়ে আছে। কিন্তু সেই সিদ্ধান্তে 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে একটা আরও বড় সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে কম সময়ের জন্য রাজ্য পুলিশের ডিজি পদে থাকলেন বিবেক সহায়। রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে নিয়ে আসা হয়েছিল টেম্পোরারি প্রভিশন দিয়ে, এবং তার 24 ঘন্টাও ঠিক কাটলো না, তার মধ্যে জানিয়ে দেওয়া হলো যে না, বিবেক সহায় নয়, তার জায়গায় এবার দায়িত্ব সামলাবেন সঞ্জয় মুখোপাধ্যায়। ভোট শেষ না হওয়া অবধি সঞ্জয় মুখোপাধ্যায়কেই এই পদে রাখতে হবে। এবং নির্বাচন কমিশনার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন, সেই রাজেশ কুমার ইতিমধ্যেই কিন্তু নবান্নে যিনি মুখ্য সচিব রয়েছেন বিপি গোপালিকা, তাকে কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে বিকেল 5টার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, এটা যেন জানিয়ে তাদের পাল্টা মেল করা হয়। এবার প্রশ্ন হলো যে এই ঘটনায় সত্যিই বঙ্গ রাজনীতিতে কতখানি মোড় নেবে, এই ঘটনার ফলে রাজ্যের নির্বাচন কতখানি সুষ্ঠু হবে, এবং যে সঞ্জয় মুখোপাধ্যায়ের হাতে দায়িত্ব দেওয়া হলো তিনি সত্যিই কি এই রাজ্য পুলিশের গায়ে যে অনুগত চটিচাটা দলদাসের ছাপটা পড়ে গেছে, সেই ছাপটা সরিয়ে মানুষের যে সাংবিধানিক অধিকার আছে, মানুষের যে নিরাপত্তার দিকটা আছে, সেই জায়গাটা নিশ্চিত করতে পারবেন কিনা? তার থেকেও বড় প্রশ্ন হলো যে এই ধাক্কাটাই কি চরম ধাক্কা, নাকি এর থেকেও বড় বিপদ আমাদের মাননীয়ার জন্য অপেক্ষা করতে চলেছে? সেই সমস্ত কিছু খুঁজবো এই প্রতিবেদনে, শেষ অবধি দেখুন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই বলেছিলাম যে এই রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনে ইতিমধ্যেই বহু অভিযোগ জমা পড়ে গিয়েছিল, এবং তার মধ্যে একটা ভয়ঙ্কর অভিযোগের দিক ছিল যে এই রাজ্যের যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছে, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, তাদের উপর এই রাজীব কুমারের নেতৃত্বে এবং নির্দেশে অন্যায় অত্যাচার করা হচ্ছে, কোথাও গিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানে নির্বাচন কমিশন প্রথমে ব্যাপারটা খুব একটা আমল দেয়নি। তারা হয়তো ভেবেছিলেন যে রাজীব কুমার এই ধরনের কাজ করছেন বা করাচ্ছেন, বা তার টিমে এই ধরনের কেউ কাজ করছেন, তিনি মুখ বুজে বসে আছেন। তার একটাই কারণ হচ্ছে হয়তো রাজ্য সরকারের একটা চাপ আছে। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এবার অন্তত তিনি ঠিকঠাক কাজ করবেন। কিন্তু সেখানেও দেখা গেল যে সেই রাজ্য পুলিশের ভূমিকার কোনো পরিবর্তন নেই। সাংবাদিকদের ভয় দেখানো, যারা এই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে, তাদের পরিবারকে ভয় দেখানো এবং তাদেরকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, এটা অব্যাহত হলো। এবং সেখানে খুব ক্ষুদ্র হলেও এই প্রিয়বন্ধু মিডিয়ার নাম, এই শুদ্ধশীল ঘোষের নাম উঠে এসেছিল। এবং তারপরেই কিন্তু কালকে বিকেলে সিদ্ধান্ত হয়ে যায় নির্বাচন কমিশনের তরফে যে রাজীব কুমারকে আর একটা মুহূর্তের জন্যও রাখা যাবে না, তাকে ইমিডিয়েট বেসিসে সেখান থেকে সরিয়ে নিতে হবে। এবং এরপরই প্রশ্ন উঠতে পারে যে রাজীব কুমারের যদি ন্যূনতম মান সম্মান বলে কিছু থাকে, তাহলে এরপর তো তার অবসর নিয়ে নেওয়া উচিত। তার ডিগনিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কতখানি অস্বচ্ছ, আপনি কত অপদার্থভাবে চালাচ্ছেন সিস্টেমটা, যে কারণে আপনি থাকলে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হবে, আপনি বিদায় নিন। এর থেকে অপমান একটা মানুষের জন্য আর কি হতে পারে? একটা মানুষ কতখানি অস্বচ্ছ সেটা তো নির্বাচন কমিশনই বলে দিচ্ছে। কিন্তু তার জায়গায় বিবেক সহায়কে বসানো হয়, তখন মূলত দুটো প্রশ্ন ওঠে। এক, এই বিবেক সহায় তিনি ঠিক কতখানি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন? কেননা তিনি এর আগে কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যে দায়িত্ব, সেখানে কিন্তু দায়িত্বে ছিলেন 2021-এর নির্বাচনের সময়, এবং তার ফলে বিবেক সহায়কে নিয়ে কিন্তু অনেকেই অসন্তুষ্ট ছিলেন। যদিও তাকে কিন্তু নির্বাচন কমিশন এসব ডিগনিটি বা এই ধরনের কোনো জিনিস নিয়ে প্রশ্ন তোলেনি। এবার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি করা হলো, কিন্তু বাকি সিস্টেম, সেই সিস্টেম তো একদম রাজীব কুমারের সাজিয়ে দেওয়া সিস্টেম। সুতরাং রাজীব কুমার সিস্টেমের বাইরে গেলেও যেটা অভিযোগ ওঠে যে তিনি ওই তথ্য
সম্প্রচার দপ্তরের অতিরিক্ত সচিব এ ধরনের কোনো দায়িত্বে আছেন, মণিভাণ্ডারে বসেন এবং সেখানে রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের বহু শীর্ষ আধিকারিক রোজ যান, দীর্ঘ মিটিং করেন এবং তার নির্দেশ মতো কাজ করেন। ফলে এই সিস্টেমটা হওয়ার ফলে রাজীব কুমার হয়তো সরাসরি সিস্টেমের মধ্যে থাকছেন না, কিন্তু তিনি ঘরের ভেতরে থেকে, তিনি একটা জায়গায় থেকে, একটা কন্ট্রোল রুমে থেকে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করবেন। যদিও সরকারিভাবে নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু বেসরকারিভাবে তিনি শাসক দলের মদদের জন্যই কাজ করবেন। এই প্রশ্ন কিন্তু উঠে গেল। কিন্তু দেখুন, এর 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু সেই বিবেক সহায়কেও সরিয়ে দেওয়া হলো এবং সঞ্জয় মুখোপাধ্যায়কে সেখানে নিয়ে আসা হলো। এবার আপনারা বলবেন যে সঞ্জয় মুখোপাধ্যায়কে তো কালকেই অ্যাপয়েন্ট করতে পারতো, 24 ঘন্টার জন্য এই নাটকটা নির্বাচন কমিশনের করার কি দরকার ছিল? দেখুন, একটা ব্যাপার হচ্ছে, এই ডিজি কিভাবে এস্টাবলিশ হয়, ডিজি পদটা কিভাবে সিলেক্ট করতে হয়, সেটার একটা কিন্তু মেথড আছে। সেই মেথডটা হচ্ছে যে যখনই কেউ ডিজি অবসর নেবেন, তার বোধহয় 3 মাস বা 1 মাস আগে, আমি সঠিক সময়টা জানি না, যে রাজ্যের 3জন সবথেকে এক্সপিরিয়েন্সড আইপিএস পজিশনে রয়েছেন তাদের নাম কিন্তু পাঠাতে হয় এই বিভিন্ন জায়গায়, সেন্ট্রালের বিভিন্ন যে অ্যাফিলিয়েশন লাগে, এবং সেখান থেকে সেই সমস্ত অফিসারদের নামগুলো পাওয়ার পর সেখান থেকে শর্টলিস্ট করে 3টে নাম কিন্তু রাজ্য সরকারকে সেন্ট্রাল পাঠাবে এবং তারপর সেখান থেকে রাজ্য সরকার একজনকে বেছে নিয়ে ডিজি পদে বসাবেন। কিন্তু ইনি হচ্ছেন মাননীয়া, ইনি আইন, ইনি শাসন, ইনি তো শাসকের আইন চালান, আইনের শাসন তো মানেন না এবং জানেন ওই প্রক্রিয়ায় যেতে গেলে তাহলে কিন্তু তার প্রিয়পাত্র রাজীব কুমারকে বসানো হবে না। কেননা তাকে সিবিআই খোঁজে, তার বিরুদ্ধেই বিভিন্ন রকমের অভিযোগ আছে, তাকে বাঁচাতে ধর্ণা দিতে স্বয়ং মাননীয়া রাস্তায় বসে পড়েন। নচ্ছারগিরির যে কতখানি চূড়ান্ত সীমা সেটা পশ্চিমবঙ্গে এলে সবাই দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে রাজীব কুমারকে অস্থায়ী পদে বসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেই প্রসেসটা করতে পারবে না। ফলে এখানে পছন্দের মানুষ না হলেও টপ সিনিয়র যারা রয়েছে তাদের 3জনের নামকে কিন্তু নির্বাচন কমিশনকে পাঠাতে হবে। এবার সেটাই পাঠিয়েছিল। এখন দেখুন, রাজ্য পুলিশের পদ এমন একটা পদ, সেটা কিন্তু খালি রাখা যায় না। কিন্তু সেখানে যদি কোনো রকম কোনো বড় ঘটনা হয়, রাজ্য পুলিশের ডিজিকে তো দায়িত্ব দিতে হবে, তাই 3জনের মধ্যে একজনকে টেম্পোরারিলি সেখানে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। এবং কেননা এই যে 3জনের নাম আছে, সত্যিই কে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ দেখার জন্য একটা সময়, বেয়ার মিনিমাম টাইম লাগবে, সেই সময়টাই কিন্তু জাস্ট নির্বাচন কমিশন নিয়েছিল। এবার যদি দেখা যেত যে এই 3জনের মধ্যে হয়তো বিবেক সহায় বেস্ট হচ্ছে, তাকেই সেখানে রেখে দেওয়া যেত। কিন্তু একটা প্রশ্নও সেখানে উঠে যাচ্ছিল বিবেক সহায়কে রাখতে গিয়ে, যে মোটামুটি যাকে এখন রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হবে তিনি নির্বাচনটা কমপ্লিট করবেন, তারপর নির্বাচন হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে রাজ্য সরকার সেখানে আবার বদল নিয়ে আসবে, আবার নিজের পছন্দের লোককে সেখানে বসাতে হবে। তো এই জায়গা থেকে নির্বাচন প্রক্রিয়া কিন্তু শেষ হচ্ছে 6ই জুন। 4ই জুন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও যদি কোথাও কোনো কিছু ব্যাপার থাকে, নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে 6ই জুন গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গ সেটার মধ্যে রয়েছে, কেননা গণনা সপ্তাহ একই দিনে হচ্ছে। আর এই বিবেক সহায় তিনি কিন্তু 31শে মে তিনি রিটায়ার করে যাচ্ছিলেন, এবং যখনই স্ক্রুটিনি করতে দেখা গেছে বিবেক সহায় যেহেতু 31শে মে হচ্ছে, তিনি ওই 6 জুন অবধি থাকতে পারছেন না, ফলে সেই জায়গাতেই তার নামটা কিন্তু স্টপ হয়ে যায়। আবারও বলছি, বিবেক সহায়ের নাম কিন্তু একবারও ডিগনিটির প্রশ্নে কাট হয়নি, এবং সেই জায়গা থেকেই তখন সঞ্জয় মুখোপাধ্যায় যিনি ছিলেন তাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। এবার এই তো গেল সিলেকশন প্রসেস। এবার বিপদটা কোন দিক থেকে আসছে, যেটা বলছি যে 3 দিক থেকে কার্যত ঘিরতে চলেছেন মাননীয়া, এবং তার ফলে তার হাসি 24 ঘন্টার মধ্যে শুকিয়ে গেল যে রাজীব কুমারকে সরালে তো কি হয়েছে, আমার পুরো টিম তো সেট করা আছে, তারা ভোটে যা খেলে দেওয়ার খেলে দেবে, খেলা হবে। এবং সেইটাকে ওই মণিভাণ্ডারে বসে রাজীব কুমার সিস্টেমের বাইরে থেকেও কিন্তু পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করবেন, সেটা আর হচ্ছে না। এই যে সিদ্ধান্তটা 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন নিয়ে নিল, তার মানে এই মেসেজটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো যে যদি কেউ স্বচ্ছভাবে প্রশাসনিক কাজটা না করে, স্বচ্ছভাবে এই নির্বাচনটাকে না করতে দেয়, সেখানে কোথাও কোনো কিছু প্রভাবিত করার চেষ্টা করে, নির্বাচন কমিশন 1 সেকেন্ড ভাববে না এবার তাকে সরিয়ে দেওয়ার জন্য। ওই হয়ে যাওয়ার পর ওয়ার্নিং দেওয়া, ওই দিন শেষ হওয়ার আগেই কি হতে পারে সেটাকে দেখে নিতে হবে, তারপর সেটার একটা প্রিকশন নিতে হবে, হয়তো সেই প্রিকশনটা নেওয়ার ফলে সেই ঘটনা আর ঘটবে না। আর এই বিবেক সহায়কে যেভাবে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হলো, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে কোথাও কোনো অদক্ষতা যদি কেউ দেখায়, কোথাও কোনো দলদাসগিরি যদি কেউ দেখায়, কড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশন বসে আছে।
নম্বর কথা, ডিজি নিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেই জায়গা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে। সাধারণত এই ধরনের ডিজিগুলো চেঞ্জ হয়, মোটামুটি নির্বাচন ঘোষণা হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আর এবার হয়তো 1 সপ্তাহের মধ্যে নির্বাচন শুরু হবে। সেই সময়ে কিন্তু আমরা দেখি বিভিন্ন রাজ্যের ডিজি চেঞ্জ হয়ে যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে। কিন্তু নির্বাচন ঘোষণা করার এই অল্প দিনের মধ্যেই এত বড় সিদ্ধান্ত এরকম হয় না। ফলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ডিজির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই রকমই এবার কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্যাসকেড করবে, অর্থাৎ নিচের দিকে নামবে। ডিজির পর যারা এসপি রয়েছেন বা একদম থানা ধরে ধরে অফিসার যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের মনে করা হচ্ছে নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে, তাদের বিরুদ্ধেও কিন্তু এবার স্টেপ নিতে শুরু করবে নির্বাচন কমিশন। সুতরাং যারা ভাবছিলেন যে শুধুমাত্র রাজীব কুমারকে সরিয়ে কিছু হবে না, তার টিম সেট আছে, সেই সেট টিম ঘেঁটে করে ছেড়ে দেবে এবার নির্বাচন কমিশন, তাদের একটাই কথা হচ্ছে, আপনারা আপনাদের নিরপেক্ষ ভূমিকাটা পালন করুন। কে জিতবে কে হারবে সেটা মানুষকে ডিসাইড করতে দিন, আপনারা এর মধ্যে করে কোনো রকম প্রভাবিত করার চেষ্টা করবেন না। ফলে ওই সেট টিম যদি পুরোপুরি ভেঙে দিতে পারে নির্বাচন কমিশন, পুরোটা যদি ঘেঁটে দিতে পারে, তাহলে কিন্তু ওই মাননীয়ার খেলায় বলুন আর রাজীব কুমারের খেলায় বলুন, কোনোটাই কিন্তু হবে না। কিন্তু এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে এই ঘটনা ঘটতে গেলে বিরোধীদের কিন্তু খুব সদর্থক ভূমিকা নিতে হবে। এখানে বিরোধীরা যদি চুপ করে বসে থাকে যে ঠিক আছে নির্বাচন কমিশনই করছে, তা নয়। বিরোধীদের কিন্তু এখানে রীতিমতো চাপটা সৃষ্টি করতে হবে নির্বাচন কমিশনের উপরে, যে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে, এদেরকে এখানে দেয়া হয়েছে, এদেরকে সেম জায়গাতেই পোস্টিং করা হয়েছে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে ট্রাম করে দেওয়া হচ্ছে, এদের এই সেট টিমটা আছে যারা নির্বাচনটাকে প্রভাবিত করবে। এই পুরো রিপোর্ট কিন্তু ছত্রে ছত্রে বারবার নির্বাচন কমিশনে পাঠাতে হবে এবং তার বেসিসেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এবং দ্বিতীয় একটা ফ্যাক্টর আছে, দেখুন ডিজিকে যেভাবে সরানো হলো, রাজীব কুমারকে যেভাবে সরানো হলো, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই জায়গায় কিন্তু সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হলো, অর্থাৎ মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুবার ডিজি চেঞ্জ হলো। এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট, যে নির্বাচন কমিশন কিন্তু এবারে আর খুব আলতো কোনো ব্যাপার খেলবে না, এবার যা খেলবে একদম স্ট্রেট কাট খেলবে। আর এই জায়গাটা দেখে অনেকেই যারা হয়তো পুরোপুরি প্রশাসনিক চাপে, উপর মহলের চাপে একটু দলদাসের ভূমিকা পালন করার চেষ্টা করতেন, তারা হয়তো সিধে হয়ে গেলেন। তারা স্পষ্ট মেসেজটা দিতে শুরু করলেন, তারা মেরুদণ্ডটা সোজা করে ফেললেন যে আমরা এই কাজ করব না, আমরা এখন নির্বাচন কমিশনের অধীন, নির্বাচন হয়ে গেলে আমার সঙ্গে যা করার করবেন, দরকার হলে উর্দি কেড়ে নেবেন, কিন্তু এখন আমরা নিরপেক্ষ ভূমিকাটা পালন করব, আমরা এতদিন যা করেছি আর করব না, নির্বাচন কমিশন এখন আমাদের ভরসা। এই করেও তো কেউ পাল্টাতে পারেন, যদি সেই জায়গাটা কেউ দেখাতে পারেন, সেই দৃঢ়তা দেখান, আমার নিশ্চিতভাবে মনে হয় যে সেই জায়গায় কিন্তু নির্বাচন কমিশন সেখানে কিছু হাত দেবেন না, এবং মানুষও সেই জায়গাটা দেখবে, বিরোধীরাও সেই জায়গাটা দেখবে। কিন্তু সেটা না করলে বিরোধীদের কিন্তু এই চাপটা রেখে দিতে হবে। আর সবথেকে বড় কথা, এবার যখন পুলিশে এতখানি চেঞ্জ করা হচ্ছে, পুলিশের পাশাপাশি কিন্তু প্রশাসনিক মহলও নজরে থাকছে। অর্থাৎ একটা কথা তো এই শাসক দলের বিরুদ্ধে ওঠে যে তাদের সংগঠন বলতে সে অর্থে কিছু নেই, তারা গোটা রাজ্যটাই চালায়, পুলিশকে দিয়ে ভয় দেখানো এবং প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন রকম কাজকর্ম করা। সুতরাং সেই প্রশাসনিক কর্তারাও কি এবার সেফ থাকলেন? এবার কি নজরে তারাও আসবে? নির্বাচন কমিশন সেইখানেও কি খতিয়ে দেখবে? এবং যদি মনে হয় কেউ নির্বাচনকে প্রভাবিত করছে বা করতে পারে, তাদের কি সেখান থেকে অপসারণ শুরু হবে? ফলে যে ঘুঁটিগুলো সাজানো হয়েছিল এবং ভাবা হচ্ছিল যে ঠিক খেলাটা হয়ে যাবে নির্বাচনের ময়দানে, এবং তারপর যতই এই রাজ্যে চুরি চামারি ফেরেববাজি চিটিংবাজির অভিযোগ উঠুক, যতই দলের নেতামন্ত্রীরা গ্রেপ্তার হোক আর জেলের মাটিতে গড়াগড়ি খাক, আলটিমেটলি আমরা দিনের শেষে বলবো এই তো মানুষ আমাদের পাশে আছে, এত কিছুর পর মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে। সেই জায়গাটা কিন্তু এবার আর অত সহজে হবে না, সেটা কিন্তু নির্বাচন কমিশন প্রতি ছত্রে সেই কনফিডেন্সটা দেওয়ার চেষ্টা করছে। তবে ওই আমরা বাঙালিরা খুব ভয় পাই, কারণ আমরা ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেও ডরাই। প্রাথমিক যে স্টার্টটা হয়েছে, ওপেনিংটা হয়েছে, নিঃসন্দেহ নির্বাচন কমিশন অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করছে, এবং তাতে মাননীয়ার রীতিমতো ঘুম নষ্ট হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনিও জানেন যে যদি সত্যিই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সিঙ্গেল ডিজিটে নেমে আসার, সেই সম্ভাবনা শেষ অবধি হয়, নবান্নের গদি তো টিকিয়ে রাখা যাবে না, ফলে মরিয়া চেষ্টা করবেই এটাকে প্রভাবিত করার, এটাকে আটকাবার। কিন্তু শেষ পর্যন্ত এই ন্যায় অন্যায়ের যুদ্ধে জয় পায় সেটাই দেখার থাকবে। কিন্তু এখনও অবধি নির্বাচন কমিশন যেটা করছেন সেটা নিয়ে সত্যিই একটা কথাই বলার আছে, স্যালুট স্যার,
কনফিডেন্স কিন্তু ব্যাক করছে। আপনারা কি বলবেন এই পুরো ব্যাপারটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।